তারা বল মা কালী চাকর করে কেন পাঠালি যদি চাকর করে পাঠালি মা এই বাড়িতে কেন পাঠালি বল মা কালী বল মা তারা বল মা বাবা কেষ্টধন ভদ্রলোক বাবুদের বাড়ি হালচাল কিছু বুঝছো? ছোট লোকদের সঙ্গে কোনো তফাৎ আছে? আছে কিসে? জামা কাপড়ে? না না, তবে হৃদয় এদের বড় বাড়ি, কিন্তু প্রাণ বড় নয়। কেন বাবা কেষ্টধন এ কথা বলছো কেন? কেন বলছি তবে শোনো। বড়দা বাবুর শাশুড়ি থাকলো, উনি পুষ্পন্তর দিয়ে বড়দা বাবুর কান ভারী করেন, আর আর উনি সারাজির মতো সংসারটাকে চেপে ধরে মানুষ কলা বিদ্যায় পারদর্শী হয়, আর উনি শালা বিদ্যায় পারদর্শী। আর শালা বাবুর কথা শুনতে চাইছে, উনি তো ভক্তিমতীকে মিষ্টি কথার মালা বানিয়ে নিজে ট্যাপ শোনো মা বলি তোর শ্মশানে ওই শয়তান ওরে যেন ফাটা বাসে বাসি বাজছে। কেষ্টদা কেষ্ট যেন সবারই সারাক্ষণ শুধু চলতে থাকে কেষ্ট কেষ্ট কেষ্ট। দিদি বলে তুমি এই আসো বুঝি? অনেকক্ষণ এসেছি, তোমার কথা শুনলাম, গানও শুনলাম। গান শুনেছ? ছি ছি ছি, কি লজ্জার কথা। দোষ তো তোমারই। তুমি যদি ছোট্টা বাবুর বউ হয়ে এই বাড়িতে আসতে, তাহলে শয়তান বজ্জাতগুলো সব লুটে পড়ে কাজ সুযোগ পেত। আমার তো ইচ্ছা ছিলই, কিন্তু তোমার ছোট বাবু এসে আমাকে বিয়ে করলো না। সব অনার্থের মূল ওই বড়দা বাবু শাশুড়ি ঠাকুর পুষ্পমন্তর দিয়ে বড়দা বাবুর কান ভারী করলেন, আর বড়দা বাবুর জন্য বড়দা বাবুকে কি সব বললেন, ওই শুনে তো বড়দা বাবু আপত্তি করলেন। ভালোই করেছেন, গরিবের মেয়ের সঙ্গে তোমার ছোট বাবুর বিয়ে হলে এবারের মর্যাদা নষ্ট হবে। মর্যাদার কথা আর বলো না, বৌদিমণি যে কীর্তি করছে তাতে মর্যাদার দম বন্ধ হয়ে দাবা দাবি করছে। আমার নাম কেষ্ট না হয়ে ওই বৌদিমণির নাম কেষ্ট হওয়া উচিত ছিল। শুধু কি এই, আরো আছে, থাকছে কথা। দুঃখ হয় বুঝলে, দুঃখ শুধু ছোট্ট বাবার জন্য, মানুষটাকে কেউ চিনতে পারবে না। স্বার্থ যাদের কাছে বড়, তারা কখনো মনুষ্যত্বের বিচার করেন না কেষ্টদা। আচ্ছা শোনো, আমি যে জন্য এসেছি। পাঠিয়েছে বুঝলি? হ্যাঁ, সুমন্ত দ্বারা যোগাযোগে কোন এক মাসিক পত্রিকায় লেখা ছাপবে, ও সেই নিয়ে পত্রিকা অফিসে গেছে। আর তাছাড়া প্রথমবার লেখা ছাপার সুযোগ পেয়েছে কিনা, রাত্রে সেই আনন্দে দুই বন্ধু একসঙ্গে খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছোটটা এলেই আমি বলবো। এই সালোয়ার, কখন থেকে তোকে ডাকছি, তুই শুনতে পারছি নাকি? কি করে পাবো? মানুষ কি কখনো জানোয়ারের অর্থ বুঝতে পারে? এই কি বললি? আগে ভুল হয়ে গেছে, তাই বলছিলাম জানোয়ার কি কখনো মানুষটা কি অর্থ বুঝতে পারে? জুতোটা পালিশ করতে বলেছিলাম, পালিশ করিসনি কেন? আগে গিয়েছিলাম, কিন্তু জুতো আমার চাই না। কাকে চাই? আপনার জুতো আপনাকে চাই। যাচ্ছ কেন? আমায় কিছু বলবেন? না তো কি আর বলবো, তো সুমন্তর কাছে এসেছে বুঝি। সত্যি তোমার প্রেমকে আমি সাধুবাদ জানাই। বিয়ের পরে সুমন্তর প্রতি তোমার আকর্ষণ যে এতটুকু কমেনি। সুমন্ত আমার স্বামীর বন্ধু, সেই হিসাবে আমি তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। এর চেয়ে বেশি যদি আপনি কিছু ভেবে থাকেন, সেটা ভুল। মানুষের অন্তরতা দেখা যায় না নয়ন, সুতরাং কোনটা ভুল আর কোনটা ঠিক নির্ণয় করা খুবই শক্ত। যারা হীনমন্য
তুমি ঠিকই বলেছো। আমি কিন্তু তোমাদের মেলামেশাকে খারাপ চোখে দেখি না। মানুষকে ভালোবাসা তো অন্যায় নয়। ক্ষণভঙ্গুর জীবনে নির্মল প্রেমের মাধুর্যটুকু একমাত্র চিত্তকে প্রফুল্ল রাখে। তুমি কি ভাবছো আমি জানি না নয়ন, তোমার এই সহজ সরল সহৃদয়তার জন্য আমি যে তোমাকে ভালোবাসি। আমার স্বামীর ভালোবাসায় আমার মনের আধার উচ্চে পড়ছে, অন্য কারো ভালোবাসা রাখার মতো জায়গা নেই। মনের কোনো সীমা পরিসীমা নেই না এমন, তা গ্রহণের ক্ষমতা অসীম অনন্ত। অবশ্য তোমার কাছে আমার নির্মল ভালোবাসার কোনো স্বীকৃতি চাই না, তবে একটা বিষয় তোকে জোর করবো। কোনটা? আর্থিক সচ্ছলতা না থাকলে তখন উন্নতি উচ্চ শিখরে ওঠা যায় না। তুমি আমার কেন্দ্রিক কারখানা করে একটা সম্মানীয় পদে যোগদান করো, তাতে বাসবাবু নিশ্চিন্তে লেখার অবকাশ পাবে। আপনার সহৃদয়তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে কাজে যোগ দিচ্ছে তো? না। কেমন? ওর পাশে আমি না থাকলে ওনাকে কোনো কাজেই উৎসাহ পায় না। তোমাকে সাহায্যটুকু করতে পারলে আমি ভারী খুশি হতাম। তোমাকে খুশি করবার জন্য নয়ন কিন্তু হাত পা ধুয়ে বসে নেই। মানে বলছিলাম একটা প্রতিভা বিকাশের জন্য। দাতা কর্ণ হতে চাইছো তাই না? সারা সুন্দরী যুবতী মেয়ে ছেলে দেখলে তোমার এই দাতা কর্ণ স্বভাবটা মাথা চাড়া দিয়ে ওঠে। স্বভাবটা শোধরাবার চেষ্টা করো, নইলে দাতা কর্ণের দাতা পড়ে থাকবে, কর্ণ উড়ে চলে যায়। মুখ সামলে কথা বলবে সুমন্ত। এই, খবরদার শাসিয়ে কথা বলবে তোমার ভগ্নিপতি সুদিন গোস্বামী। তুমি সারা বড্ড বেলজ্জি, এত অপমান করি তবু বুক বুঝে বাড়িতে পড়ে আছো। আমি বাড়িতেই পড়ে আছি, এরপর থেকে আমি আর এই বাড়িতে পড়ে থাকবো না। কি করবে? এবার থেকে আমি উঠে যাবই, উঠে যাবো। তোমাকে বিয়ে না করে দেখছি সত্যি মস্ত বড় ভুল করে ফেলেছো। ভুলটা সংশোধন করে নেবে নাকি? ওরে বাবা, বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে বন্ধুর বইয়ের দিকে নজর দেওয়ার দরকার কি? তোমার প্রজাপতি তো উঠছে। কি হচ্ছে? প্রজাপতি? আমি শালা একটা হরিণও দেখতে পাচ্ছি না, তুমি প্রজাপতি বলাচ্ছ। বাউল গান কেমন লাগলো? বাউল গান না সত্যি ভালো। শুধু কি গানই ভালো লেগেছে, আর কিছু ভালো লাগেনি? ভালো লাগার মতো আর কিছু কি ওখানে ছিল নাকি? কর্চিটা বদল করে গেল না, তাহলে বন্ধুর বউ আছে বলে বন্ধুকে আর হিংসে হবে না। তুমি খুশি হবে নয়ন। সত্যি খুশি হব। একান্ত আপনজন কেউ তোমার পাশে থাকলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আচ্ছা শোনো, রাত্রে খাওয়ার কথাটা মনে থাকে যেন। জন্মসূত্রে যারা আমার আপন, তাদের কাছে আমি আবর্জনা। আর যাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তারা আমাকে ভালোবাসে। ধন্য তুমি স্বার্থ, অনর্থ সৃষ্টিতে তোমার জুড়ি মেলা ভাব, জুড়ি মেলা ভাব। তুমি কি চাও আমরা বাড়ি ছেড়ে চলে যাই? চলে যাওয়ার কথা বলছো কেন? ইডিয়েটের মতো কথা বলো না। কেন বলছি তা জানো না? আমাকে, দাদাকে, মাকে যখন তখন অপমান করার সুযোগ পাই করতে। কি হয়েছে ভালোভাবে শুনতে দাও। নতুন করে আবার কি শুনবে? তোমার ভাইয়ের স্বভাব তুমি জানো না? তোমরাও তার সঙ্গে ভালো কিছু ব্যবহার করো না, যাতে তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারো। স্বাধীনতা বোধ নেই, ভদ্রতার যে কোনো ধার ধারে না, তার সঙ্গে কেউ মানিয়ে চলতে পারে না। তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করছিস কেন? উৎসব সুমন্ত শত দোষ করলো, সে সুদিনের আপন ভাই, তাকে মানিয়ে তোকে বা সুদিনকে চলতে হবে। কিন্তু তোরা যাতে বাধ্য, আমি তো তাতে বাধ্য নই। অর্থাৎ আত্মসম্মান এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তোমারই অনুরোধে আমি আমার চাকরি ছেড়ে দিয়ে তোমার কেন্দ্রীয় কারখানা দেখাশোনার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমার পক্ষে এখানে থাকা কিছুতেই সম্ভব নয়। এখান থেকে চলে গেলে আমার সাময়িকভাবে অসুবিধা হবে বটে, তবু মাকে দুবেলা দুমুঠো ভাত দিতে আমার কোনো অসুবিধা হবে না। দীর্ঘদিন ধরে তুমি কারখানার দেখাশোনা করছো, হঠাৎ চলে গেলে আমার খুব অসুবিধা হবে ওইন্দা। তোমার অসুবিধার জন্য তো দাদা তো তার আত্মসম্মান বোধ হবে না। আত্মসম্মান বোধ তাহলে তোমাদের আছে? মনে করে নেই? না, নেই। আত্মসম্মান বোধ থাকলে তোমার দাদা ওই নয়নকে প্রেমের গুলি শোনাতে পারত না। আত্মসম্মান বোধ থাকলে তুমি এক গাদা দাদা জুটিয়ে যেখানে সেখানে বেহায়াপনা করে বেড়াতে পারত না। আমার ভদ্রের একটা সীমা আছে সুমন্ত। ভবিষ্যতে যদি তুই ভদ্রভাবে না চলে এসে, তাহলে তোর পরিণাম অত্যন্ত খারাপ হবে। জীবনে কোনোদিন ভালোবাসনীয়তা একটু শাসন ফলাতে এসো না। আমি বদ খাই, মাতলামো করি, তোমাদের অপমান করি, কিন্তু কেন খাই, কেন করি কোনদিন জানতে চেয়েছো দাদা? চাওনি দাদা, চাওনি। তোমাদের নেই। তুই যদি ভদ্রভাবে থাকতিস, ভদ্রভাবে থাকবো কোথায়?
কোথায়? এই বাড়িতে সারা বাড়িটাকে তো তোমরা একেবারে নরককুণ্ড বানিয়ে ফেলেছো। আমরা আমরা মানে কাদের কথা বলতে চাইছিস তুই? তুমি, তোমার শাশুড়ি, তোমার সম্বন্ধী আর তোমার এই আদরিনী বউ। ভাই, আজ আমার নামে যে মিথ্যা অপবাদ দিলে, এর বিহিত যদি তুমি না করো, তাহলে আমাকে তোমার ছাড়তে হবে। বিচিত্র নারীর মন বোঝা বড় দায়। এরা কারে বা হাসায়, কারে বা কাঁদায়, কারে বা আমার দাদার মতো বোকা পেয়ে তাধীন তাধীন। আমি কিন্তু কথার প্রতিবাদ করছি। হ্যাঁ, তুমি তো প্রতিবাদ করবে, কারণ তুমি তো ওই বোনেরই আপন দাদা। আমি তোকে শেষবারের মতো বলছি, তোর ওই ইতর স্বভাব যদি তুই পাল্টাতে না পারিস, তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। এই যে একটু আসছে, বাইরে যেমন সারা তোমার বাবা তেমনি আমারও বাবা। অতএব এই বাড়ি থেকে তাড়ি দেওয়ার অধিকার তোমার নেই। অধিকার আছে কিনা দেখতে চাস তুই? হ্যাঁ, দেখাও দেখাও দেখাও। আমি বাড়ি থেকে চলে গেলে কারখানায় চুরির সুযোগ যে বহুগুণে বেড়ে যাবে, সেটা তো আমি ভালো করেই জানি। এ কথার মানে সমন্ত প্রকারান্ত বলতে চাইছি আমি চোর। এরপরও তুমি আমাকে বাড়িতে থাকতে বলবে শুধু। আমি তোকে আর ক্ষমার চোখে দেখবো না সুমন্ত। আজ থেকে ভুলে যাবো তুই আমার ভাই। হ্যাঁ, ভাইকে ভুলে গিয়ে সম্বন্ধীকে আঁকড়ে ধরো, উনি তোমার স্বর্গটা সিঁড়ি করে দেবে। বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করতে তোর এতটুকু সংকোচ হচ্ছে না? তোর এতখানি অধপতন হয়েছে, একথা আমি ভাবতে পারছি না। বড় ছেলের পক্ষ নিয়ে কথা বলতে আসা তোমারও কিন্তু উচিত হয়নি বাবা। সুমন্ত, বাবা, ও বাবা, কত সুখেই না তুমি আছো বাবা, কত সুখেই তুমি আছো। বন্ধু বান্ধবী হোটেল বাড়ি গিয়ে সুযোগ পায় না বলে আমার দাদা তোমার সেবা যত্নের জন্য বাড়িতে ঝি চাকর রেখে দিয়েছে। আর শ্বশুর বলে একটা জীব যে বাড়িতে আছে, তার অস্তিত্ব হয়তো আমার বৌদি ভুলেই গেছে। বাবা, এত সুখ সহ্য করে তুমি আজও বেঁচে আছো কি করে, আমি শুধু তাই ভাবছি। শুনো তো, আমি শুধু তাই ভাবছি। আর দাদা, ভুল তোমার একদিন ভাঙবে, আর সেদিন হাজার চেষ্টা করলেও যে হারাবে, জীবনে কোনোদিন তুমি তা আর ফিরে পাবে না দাদা, কোনোদিন ফিরে পাবে না। শুনলে সুমন্তর কথা শুনলে বাবা? হ্যাঁ, শুনলাম, ও ঠিকই বলেছে। ভাবছি এত অনাচার অত্যাচার দেখে আমি বেঁচে আছি কি করে। এই সদানন্দ গোস্বামীর নিষ্ঠা, অহংকার, শিক্ষা সব ধুলোয় মিশে গেল। যাক সে কথা, কারখানার সম্বন্ধে কি ভাবলে তাই বলো। আমার তো মনে হয় বাড়ির মর্গেজ রেখে কারখানা চালানোর চেয়ে বিক্রি করে দেওয়া অনেক ভালো। আপনার অভিমানের কথা বেআই মশাই, অসাবধানতার জন্য কারখানা চুরি হয়েছে। সতর্ক থাকলে আর হবে না। এত বড় লাভের ব্যবসাটা বিক্রি করে দিলে আর কি কখনো করা যাবে? কিন্তু বেআইনে কারখানা তো আমার ভালোভাবে চালাতে গেলে অনেক টাকার দরকার। অহিন্দেরও তাকে ঠিক করেছে। হ্যাঁ মা, আমার এক বন্ধু ওই বালিগঞ্জে বাড়ির বিনিময়ে 10 বছর মেয়াদিতে 50,000 টাকা দিতে রাজি হয়ে গেছে। 10 বছরের আগেই তো 50,000 টাকা শোধ হয়ে যাবে। বেশ, তবে তোমরা তাই করো। আর সুদিনকে বলছি, দেখো বাবা, এখনো সময় আছে, নিজের ভালো মন্দ বলবার চেষ্টা করো। যা থাকে তা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই সে সম্পত্তি হোক আর প্রিয়জনই হোক। আমিও তোমাকে বলে রাখছি, আত্মীয়ের কোনো ক্ষতি হয়, লোভে পড়ে এমন কাজ যেন কখনো করো না বাবা। মা, আমি একটাই কথা বুঝি মা, যারাই মানুষের ক্ষতি করে ঈশ্বর তার ক্ষতি করে মা। তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো ইন্দা। সত্যি তুমি মহৎ। যাও এখন টাকার ব্যবস্থা করো। তুমি কিচ্ছু ভেবো না, ওয়াহিন যখন ধার নিয়েছে এখন সব ঠিক হয়ে যাবে। আমি জানি মা, আপনারা সবাই আমাকে অত্যন্ত ভালোবাসেন। এই, বাড়িটা নিজের নামে মর্গেজ রাখবি তো? তাই তো তুমি বলেছো। হ্যাঁ, তোর ছদ্ম নামে রাখবি।
মালের টাকা পেয়েছিস? কোন মাল মা? কারখানা থেকে যে মালগুলো চুরি করানো হয়েছে। ওমা তুমি তো অহিনকে চিনলে না মা, তোরাই মাঝে ধারে বিক্রি করতে রে, হাতে নগদ টাকা পেয়ে তবেই তো মাল ছেড়েছি মা। যাদের দিয়ে চুরি করানো হয়েছে তারা আবার বলে দেবে না? না মা, বললে তাদের খুঁজে আমার সঙ্গে জেল খাটতে হবে। দলিলটা লিখিয়েছিস? লিখেছি মা, কিন্তু এই সুযোগে তো আমি আমার নামে লিখে নিতে পারতাম। আইনটা মেনে নেবে কেন? ও সাবধান, দলিল রেজিস্ট্রি হবার আগে সুমন্ত যেন কখনো এর না পায়। শুধু সুমন্তই নয় মা, শুধু সুমন্তই নয়, সুমন্তর বাবা ওই সদানন্দ গোস্বামীও যে তুলে পাবে না। বালিগঞ্জের বাড়ির মালিক হয়েছে, দুদিন বাদে ওই চেঞ্জি কারখানার মালিক হবেন একমাত্র অহিন ব্যানার্জি।